লক্ষ্মীপুরের রায়পুরায় ৩ মেয়ে ও মাকে ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে ছেলে সিফাত হোসেন এ মামলা দায়ের করেন। কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, ঠিক এমনই একটা অভাগার ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। লক্ষ্মীপুরের রায়পুরে 2019 সালে রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধূর স্বামী, পরবর্তীতে 3 কন্যা সন্তান এবং এক ছেলেকে নিয়ে কোনো রকমে কষ্ট করে জীবনযাপন করছিলেন এক মা। গত বৃহস্পতিবারে সেই 3 কন্যা সন্তান এবং সেই গৃহবধূ মা সে নির্মমভাবে শিকার হয়েছেন। এই ঘটনাটির বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 কন্যা এবং এক শ্যালক পালিয়ে যায় ফুরকান। এবার এমনই এক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে, এবং এই ঘটনাটা ঘটে গত বৃহস্পতিবার 25 জুন সকালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার স্কুল মাস্টার আমির হোসেনের 5তলা ভবনের নিচতলায় এই ঘটনাটি ঘটে, এবং এই ঘটনাটি ঘটায় সেই ভবনের 5ম তলায় থাকা সাবেক ভাড়াটিয়া অন্তর মজুমদার, যার বয়স 30 বছর। তিনি এই ঘটনার অনুসন্ধানে গিয়ে আমরা জানতে পারি এই যে অন্তর মজুমদার, সে এই যে 5তলা ভবনে ভাড়া থাকতো সেটা 1 বছর খানেক আগে। আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে সে যখন এই বাড়িতে ভাড়া ওঠে তখন সে কিন্তু হিন্দু হয়েও মুসলিম পরিচয় দিয়েছিল, এবং তখন সে পরিচয় দিয়েছিল তার নাম জহির, এবং সে কলের কাজ করে, অর্থাৎ পানির লাইনের সে কাজ করে। এবং পরবর্তীতে দেখা যায় সে কলের কাজের পাশাপাশি ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী, অর্থাৎ ভ্যানে করে সে ফল বিক্রি করত। এবং এই যে এই বিল্ডিং এ ভাড়া থাকার সুবাদে সে নিস্তলায় থাকা ভাড়াটিয়া যে শাহিনুর বেগমের পরিবার, সেই পরিবারের সাথে পরিচিত ছিল। এবং এই শিকার শাহিনুর বেগম তার পরিবার নিয়ে সে দীর্ঘদিন কিন্তু এই বিল্ডিং এ ভাড়া থাকতো। এবং আপনি যেমনটি বললেন যে 2019 সালে তার স্বামী কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, এবং সেও পেশায় একজন ফেরিওয়ালা ছিল, ঘুরে ঘুরে থালা বাসন ফেরি করত। কিন্তু এই ফেরিওয়ালা হয়েও সে কিন্তু তার যে 3 মেয়ে এবং এক ছেলে, তাদেরকে কিন্তু পড়াশোনা করিয়ে গিয়েছে। এবং এই যে মা শাহিনুর বেগম, তার বয়স 38 বছর, এবং তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা আক্তার, তার বয়স 20 বছর, এবং মেজো মেয়ে নাফিসা আক্তার ইকরা রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমির 12শ শ্রেণীর শিক্ষার্থী, এবং ছোট মেয়ে শিফা আক্তার, সে একই স্কুলে 4র্থ শ্রেণীর ছাত্রী ছিল, এবং তার বয়স ছিল 9 বছর। এবং এই পরিবারের একমাত্র ছেলে যে এখনো জীবিত আছে সে হচ্ছে জুনায়েদ ইসলাম সিফাত। সে রায়পুর সরকারি কলেজের 12শ শ্রেণীর শিক্ষার্থী, এবং পড়াশোনার পাশাপাশি সে কিন্তু একটি দোকানেও কাজ করে। তো এভাবেই শাহিনুর বেগমের যে পরিবার, সে পরিবার চলছিল, এবং এই পরিবারে সবাই মোটামুটি শিক্ষিত, এবং তারা কিন্তু বলা যায় যে ছাত্রছাত্রী হিসেবেও কিন্তু খুব ভালো, যার কারণে শাহিনুর বেগম তার স্বামী তার এই ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছিল সে নিজে কষ্ট করে। এই ঘটনার দিন সম্পর্কে জিজ্ঞাসা করে আমরা প্রতিবেশীর কাছে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই যে ঘাতক ছেলে অন্তর মজুমদার, সে 5তলায় ভাড়া থাকতো। আগেই বলেছি যে সে ভাড়া থাকার সময় কিন্তু এই যে শাহিনুর বেগমের পরিবার, তার সাথে কিন্তু তার প্রতিবেশী হিসেবে একটি সখ্যতা ছিল। এবং তখন থেকেই এই যে অন্তর মজুমদার, তার কিন্তু এই যে শাহিনুরের যে বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা আক্তার, যখন সে ক্যান্টনমেন্ট কলেজে পড়তো তখন থেকেই এই অন্তর এই সাইমার দিকে দৃষ্টি ছিল, এবং বলা যায় কুদৃষ্টি ছিল। কারণ হচ্ছে যে এই অন্তর যখন এই বাড়িতে ভাড়া থাকতো তখন কিন্তু সে সস্ত্রীক ভাড়া থাকতো, এবং আগেই বলেছি যে সে হিন্দু হয়েও কিন্তু মুসলমান পরিচয়ে ভাড়া থাকতো। এবং প্রতিবেশীর কাছে আমরা যেটা জানতে পেরেছি, এই অন্তরের কিন্তু আচার আচরণ কোনো ভালো ছিল না, এবং সে কিন্তু মাদকাসক্ত ছিল। এবং আমরা প্রতিবেশীদের কাছ থেকে এটিও জানতে পেরেছি সে সস্ত্রীক ঘরের মধ্যেই মাদক সেবন করত। এবং এই যে নিচতলায় ভাড়াটিয়া শাহনুরের পরিবার, এই পরিবারের বড় মেয়ের প্রতি তার কুদৃষ্টি ছিল, এবং সে সময় অসময় তাকে উত্ত্যক্ত করত। এবং এটি নিয়ে গত কিছুদিন আগে যখন শাহিনুর বেগম তার বাড়ির মালিককে বিচার দেয়, তখন কিন্তু বাড়ির মালিক প্রতিবেশীদের উপস্থিতিতে একটি বিচার করে, এবং বিচারে তার এই উত্ত্যক্তের সত্যতা পেয়ে এই অন্তরকে এই বাড়ি থেকে বিতাড়িত করে। এবং প্রতিবেশীরা যেটি ধারণা করছে সেটি হচ্ছে এই বিচারের পর থেকেই এই শাহিনুর বেগমের পরিবারের প্রতি অন্তরের একটি ক্ষোভ ছিল, যেই ক্ষোভটির প্রকাশ সে ঘটালো এই মধ্য দিয়ে।
তো ঘটনার দিন 9টার দিকে সম্ভবত সে এই বাড়িতে প্রবেশ করে এবং প্রতিবেশী আফরোজা বেগম যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে শাহিনুরের যে বাড়ি সেই জানালার দিকে সে তাকিয়ে দেখে যে একটি ছেলে প্যান্ট হাতে চলাফেরা করছে এবং সে ধারণা করে যে এটি যে শাহিনুরের ছেলে সিফাত। তখন সে সিফাত ভেবে তাকে ডাক দেয় এবং ডাক দিলে সে শোনে না, অর্থাৎ সে তো সিফাত না, সে ছিল অন্তর। এবং যখন সে ডাকাডাকি করে তখন সে যখন দেখে সে সিফাত না অন্তর, তখন তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে এই বাড়ির কল ঠিক করতে এসেছে সে। এই অন্তরকে তখন এই বাড়িতে দেখে আফরোজা বেগমের কিন্তু এমনিতেই সন্দেহ হয়েছিল এবং সেই সন্দেহের বসে সে কিন্তু খেয়াল রাখছিল যে এখানে কি হয়। কিছুক্ষণ পর সে শুনতে পায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার, এবং এই চিৎকারের পরে যখন সে জানালা দিয়ে উকি দিতে যায় তখন দেখে জানালা বন্ধ এবং তখন সে খারাপ কিছু ধারণা করার পর সে মেন গেট দিয়ে যায় এবং খারাপ কিছু হতে পারে এমন সন্দেহের বসে সে কিন্তু বাইরে থেকে কেচি গেট তালা দিয়ে দেয়, যেন ভেতরে আপত্তিকর কোনো কিছু হলে যে সন্দেহভাজন সে যেন পালাতে না পারে, এজন্য কিন্তু সে কেচি গেটে তালা দিয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবেই সে প্রতিবেশীদেরকে ডেকে জড়ো করে এবং সে বুঝতে পারে এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার, এরপর কিন্তু সে বাড়ি থেকে কোনো ধরনের আওয়াজ আসছিল না এবং এতেও কিন্তু তার সন্দেহ বেড়ে যায়। তখন যখন গেটের সামনে প্রতিবেশীরা জড়ো হয়ে যায় তখন অন্তর সেই বাড়ি থেকে বের হয়ে উপরে উঠে যায় হম্বি করে, এবং তার যে এই যে দৌড়ে পালানোর যে দৃশ্য এটি দেখে সবার সন্দেহ হয়। তখন এই কেচি গেট খুলে যখন বাড়ির ভিতরে প্রতিবেশীরা যায় তখন দেখতে পারে যে আহত অবস্থায় রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে আছে এবং এই যে মা শাহিনুর বেগম তার মাথা থেতলানো অবস্থায় আছে এবং সে তখনও জ্ঞানে ছিল এবং সে বলছে যে তাকে কিভাবে, সে বলছিল যে তাকে পাটার যে শিল আছে সেই শিল দিয়ে মাথায় আঘাত করা হয় এবং মাথা তেতলানো হয় এবং তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করার কারণে তার যে ফুসফুস সেটি বাইরে বেরিয়ে আসছিল এবং বড় মেয়ে সাইমা আক্তার তার গলা কাটা অবস্থায় ছিল এবং সে ঘটনাস্থলেই করেছে। এবং উল্লেখযোগ্য আরেকটি বিষয় সেটি হলো এই যে সাইমা আক্তার তার শরীরে কিন্তু কোনো কাপড় ছিল না এবং ছোট মেয়ে শিপা আক্তার তাকেও গলা করেছে অভিযুক্ত এবং মেজো মেয়ে ইকরা সে গুরুতর আহত থাকলেও জীবিত ছিল তখন পর্যন্ত এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কিন্তু সে তার ঘটে। এদিকে এই অন্তর সে কিন্তু পালিয়ে ছাদে চলে যায় এবং তখন প্রত্যক্ষদর্শী যারা প্রতিবেশী ছিল তাকে ধরার জন্য ছাদে চলে যায় এবং সেখান থেকে তাকে ধরে এনে গণপিটুনি দেয় এবং গণপিটুনিতে তার অবস্থা গুরুতর হয় এবং তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে আসার পথেই কিন্তু তার হয়। তবে আরেকটি জিনিস এখানে উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই অন্তরকে যখন গণপিটুনি দেওয়া হচ্ছিল তখন কিন্তু অন্তর গণপিটুনির মুখোমুখি হয়েও একটি জিনিস চিৎকার করে বলছিল, সেটি হলো এই সে ঘটায়নি। এই কথাটা কিন্তু সে বারবার বলছিল। তার এই কথাতে কিন্তু একটু সন্দেহ থেকেই যায়, সেটা হচ্ছে যদি সে এই না ঘটিয়ে থাকে তাহলে কে ঘটালো। আরেকটি বিষয় থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে একার পক্ষে আসলে এতগুলি মানুষকে কোনো চেতনানাশক না খাইয়ে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় তাদেরকে, এটি কিন্তু আসলে অতটা সহজ নয় একজন ব্যক্তির পক্ষে। অনেক ক্ষেত্রে হয়েছে, যেমন এই যে গাজীপুরে ফুরকানের যে ঘটনাটি ছিল সেটিতেও কিন্তু দেখা গেছে যে সে সকলকে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে তাদেরকে করেছে। বাট বৃহস্পতিবারের যে ঘটনা তখন কিন্তু তাদেরকে চেতনানাশক খাওয়ানো হয়নি। সেই ক্ষেত্রে এতগুলি সুস্থ মানুষকে 3 জন মেয়ে এবং একজন মা 4 জনকে করা একার পক্ষে কিন্তু একটু দুষ্কর। সেই ক্ষেত্রে এই ঘটনায় কিন্তু থেকে যাচ্ছে এবং পুলিশের তদন্ত যেহেতু চলমান আছে হয়তো আমরা জানতে পারবো। তো এই বিষয়ে সর্বশেষ পুলিশের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি জানিয়েছে? গতকাল শুক্রবার এই যে একমাত্র বেঁচে যাওয়া ছেলে সিফাত সে বাদী হয়ে এই বিষয়ে একটি মামলা করে লক্ষ্মীপুর থানায় এবং লক্ষ্মীপুর সার্কেলের যে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাশেদ সে আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে যেহেতু অভিযুক্ত সেও বেঁচে নেই এবং এই বিষয়ে তারা অধিক তদন্ত চালাচ্ছে এবং ঘটনার যে বিবরণ আমি দিলাম তারাও আসলে এইরকম বিবরণী আমাদেরকে বলেছে এবং পরবর্তীতে এই বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে তারা বুঝতে পারবে আসলে ঘটনাটা কি ছিল এবং পুলিশ এই যে গুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দিলে পরিবার তার দাফন কার্য সম্পন্ন করেছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম আসলে এটি খুবই দুঃখজনক যে মা বাবা সকলকে হারিয়ে একমাত্র বেঁচে রইল যে সিফাত ছেলেটি, আসলে তার কি হবে
সে কি করবে, সেও কিন্তু একটা ছোট মানুষ। তো দেখা যাক এই ঘটনায় তদন্তে আরো কিছু বেরিয়ে আসে কিনা, যেহেতু একটি কথা কিন্তু থেকে যাচ্ছে যে যে অভিযুক্ত সে কিন্তু গণপিটুনির সময় একটি কথা বলেছিল যে সে ঘটায়নি। সেক্ষেত্রে এই কে ঘটিয়েছে বা একার পক্ষে আদৌ এত ঘটানো সম্ভব কিনা। তো তদন্ত শেষে পরবর্তীতে কোনো নতুন তথ্য পেলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।